মরবি কি রে? তোকে শ্রী শ্রী ঠাকুরের কাজ করতে হবে। কথাটা বলেই অদৃশ্য হয়ে গেলেন ব্রহ্মানন্দ মহারাজ। আপাত অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছিল স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের জীবনে। তিনি তখন ব্যাঙ্গালোরের একটি হাসপাতালের ওয়ার্ডে শুয়ে। সময়টা ছিল 1918 সাল। জ্যোতিষ্বরানন্দ মহারাজ তখন ব্যাঙ্গালোর আশ্রমেতেই সেবা কর্মে যুক্ত। ওই সময় একবার তার এন্টারিক ফিভার হয়। জ্বরের তীব্রতা এতটাই ছিল যে শরীরে তিনি খুব জ্বালা বোধ করতেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় আবার ওইখানে চারিদিকে ইনফ্লুয়েঞ্জা হচ্ছিল। মহারাজকে যে বেডে রাখা হয়েছিল সেই বেডের পাশের বেডেই একদিন সকালে এক বৃদ্ধকে আনা হয়। তার ডাবল নিউমোনিয়া হয়েছিল। খুব সাংঘাতিক অবস্থা হয়েছিল তার। মহারাজের চোখের সামনেই সন্ধ্যের দিকে ওই বৃদ্ধ মারা গেলেন। মহারাজ লিখছেন, আমি তখন বিশেষ যন্ত্রণা বোধ করছি, তবে তখন আমার মন খুব পরিষ্কার। কোনো রকম মৃত্যু ভয় নেই। আমার খালি মনে হচ্ছিল যন্ত্রণা আরো বেশি দিন হলে তা সহ্য করা মুশকিল হয়ে যাবে। সেই অপেক্ষা আমার মৃত্যুই ভালো। যেই এই কথা আমার মনে উঠেছে তখনই আমি শ্রী শ্রী মহারাজ অর্থাৎ ব্রহ্মানন্দ মহারাজকে দেখলাম। তিনি বললেন, মরবি কি রে? তোকে শ্রী শ্রী ঠাকুরের কাজ করতে হবে। এই বলেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমার মন তখন এক অভিনব ভাবে পূর্ণ হয়ে গেল। চোখ দিয়ে খুব জল পড়তে লাগলো। মৃত্যু ভয় তো ছিল না, তবে খুব একটা শান্তি আর শরণাগতির ভাব এসে গেল। অসুখটাও ভালোর দিকে টার্ন করল। এমনই ছিল পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজের আধ্যাত্মিক ঐশ্বর্য। তার এই ঐশ্বর্য তিনি চেপে রাখতেন, তবুও তো মাঝে মাঝে প্রকাশিত হয়ে পড়ত। যেমন মহারাজের এমনই এক ঐশী শক্তির পরিচয় আরও একবার পেয়েছিলেন এই জ্যোতিষ্বরানন্দ মহারাজ। সেই সময় এই জ্যোতিষ্বরানন্দ মহারাজ ছিলেন মাদ্রাজ মঠের ম্যানেজার। মাদ্রাজ মঠের পুরনো বাড়িটা ভেঙে যাওয়ায় মঠ তখন একটি ভাড়া বাড়িতে স্থানান্তরিত হয়েছে। কিন্তু এভাবে তো চলতে পারে না, নতুন মঠ বাড়ি নির্মাণ করা প্রয়োজন। তখন সম্ভবত পূজনীয় সর্বানন্দ মহারাজ ছিলেন এই মাদ্রাজ মঠের দায়িত্বে। তিনি এবং জ্যোতিষ্বরানন্দ মহারাজ সহ আর সবাই বুঝেই উঠতে পারছিলেন না কি করে এই নতুন বাড়ি নির্মাণ করা হবে। যদিও জমি আগে থেকেই ক্রয় করা ছিল। এদিকে ব্রহ্মানন্দ মহারাজ মাদ্রাজ মঠে এসেই বলে দিলেন তিনি মঠ বাড়ির ভিত্তি স্থাপন করবেন। সেই হেতু সর্বানন্দ মহারাজকে কিছু টাকা সংগ্রহ করতে, এমনকি ধার করতেও বললেন। এইখানেই পাওয়া গেল ব্রহ্মানন্দ মহারাজের ঐশী শক্তির পরিচয়। জ্যোতিষ্বরানন্দ মহারাজ জানাচ্ছেন, অপ্রত্যাশিতভাবে অর্থ সব আসতে লাগলো, এমনকি অন্যান্য যোগাযোগও সব তৈরি হতে থাকলো। 8 মাসের মধ্যে সামনের হলটা ছাড়া আর সব বাড়ি তৈরি হয়ে গেল। ব্রহ্মানন্দ মহারাজ ব্যাঙ্গালোর থেকে ফিরে আসার পর আর আমাদের সন্ন্যাসের কিছুদিন পরই নতুন মঠ প্রতিষ্ঠা করলেন। ওই দিন, ওই মঠ প্রতিষ্ঠার দিন আমি শ্রী শ্রী ঠাকুরকে আরতি করছি, আর ব্রহ্মানন্দ মহারাজ আমার পেছনে একটু দূরে দাঁড়িয়ে। আরতি করতে করতে বোধ করলাম যেন এক বিরাট সত্তায় সব পূর্ণ, সব ছবিতে, এমনকি ব্রহ্মানন্দ মহারাজের ভেতর আর সকলের ভেতরেই সেই বিরাটের আরতি করলাম। এখনো আরতি করতে গেলে এই ভাবটা চলে আসে। এটা শ্রী শ্রী ব্রহ্মানন্দ মহারাজের বিশেষ কৃপা। ওই দিন সন্ধ্যের পর আমরা ওই ভাড়া করা বাড়ির ছাদে মহারাজের নিকট গিয়ে বসেছি। মহারাজ তখন বললেন, আমি ঠাকুরকে বিশেষ করে বলেছিলাম এরা ছেলে মানুষ, কি করে বাড়ি করবে, আপনি কৃপা করে সব ব্যবস্থা করে দিন। তাই শ্রী শ্রী ঠাকুরের কৃপায় বাড়ি হয়ে গেল। এই ব্রহ্মানন্দ মহারাজের প্রতি সব সময় একটা আলাদা আকর্ষণ বোধ করতেন জ্যোতিষ্বরানন্দ মহারাজ। সেই তার জীবনের প্রথম দিক থেকেই। যখন 1906 সালে কলকাতায় এফএ পড়তে এসে ঠাকুরের কথামৃত আর স্বামীজির রাজযোগ তিনি একই সময় পড়েন এবং এক নতুন ভাবরাজ্যে প্রবেশ করেন।
ওই সময়তেই তিনি সংকল্প করেন পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজের কাছ থেকেই দীক্ষা নেবেন। কিন্তু সেই দীক্ষা পেতে বেশ কিছু বছর সময় লেগে যায় তার। এই মাঝের সময়গুলো সম্পর্কে জ্যোতিষরানন্দ মহারাজ নিজে জানিয়েছেন, 1910 সালে শ্রী শ্রী ঠাকুরের উৎসবের সময় সর্বপ্রথম আমি ব্রহ্মানন্দ মহারাজকে দর্শন করি। উৎসবের পরেই তিনি পুরী চলে যান। এই সময় আমি সীতাপতির সঙ্গে বেলুড় মঠে গিয়ে সাধুদের সঙ্গে সব পরিচিত হই। শনি আর রবিবার বেলুড় মঠেই কাটাতে আরম্ভ করি। পূজনীয় বাবুরাম মহারাজ, মহাপুরুষ মহারাজ প্রভৃতি মহারাজগণ আমাকে একদম নিজের মতন করে নেন। 1910 সালের শেষে স্বামীজির উৎসবের আগে ব্রহ্মানন্দ মহারাজ যখন কলকাতায় আসেন, তখন পূজনীয় মহাপুরুষ মহারাজ আমাকে শ্রী শ্রী মহারাজের সাথে পরিচয় করিয়ে দেন। ব্রহ্মানন্দ মহারাজের সঙ্গে একটা অপূর্ব যোগ আছে বোধ করতাম। তার প্রতি ভক্তি ভালোবাসায় বিহ্বল হয়ে যেতাম। অন্য মহারাজদের বেলায় কিন্তু আমার এরকম হতো না। কলকাতায় আর বেলুড়ে মহারাজের নিকট খুব যেতাম। তার দর্শন আর একটু আধটু সেবা করবার সুযোগও পেতাম। একদিন বিনোদবাবুদের বাড়িতে কি একটা উৎসব, অনেক সাধুভক্ত এসেছেন। আমি মহারাজকে বড় হাত পাখা নিয়ে বাতাস করছি। মহারাজ হঠাৎ আমাকে বললেন, দেখ, শরীর মন সংসারকে দিলে সংসার সব নষ্ট করে দেয়। ভগবানকে দিলে তিনি সব স্বাস্থ্য, চেহারা, মন ভালো অবস্থায় রেখে দেন। আমার সাধু হওয়ার ইচ্ছে খুবই ছিল। মহারাজের এইসব কথায় আমি আদর্শটাকে আরো উজ্জ্বল করে মনের মধ্যে তুলে ধরলাম। এইভাবে চলতে চলতে 1911 সালের এপ্রিল মাসে মহারাজ কৃপা করে আমাকে দীক্ষা দেন। এর কিছুদিন পর তিনি আবার পুরী চলে যান। কিন্তু তখন আমার মনের মধ্যে সাধু হবার ইচ্ছা তীব্র। আমি মহারাজকে লিখি, আমি সাধু হতে চাই। মহারাজ তখন অমূল্য মহারাজকে দিয়ে লেখান, মনে যদি জোর থাকে চলে আসুক না। তবে ব্রহ্মানন্দ মহারাজের কাছ থেকে সন্ন্যাস পাওয়ার আগে জ্যোতিষরানন্দ মহারাজের জীবনে একটি অন্যরকম ঘটনা ঘটে। তখন ব্রহ্মানন্দ মহারাজ বেলুড় মঠে। জ্যোতিষরানন্দ মহারাজ বলছেন, একদিন আমি ও আমার একটি বন্ধু মহারাজের সঙ্গে দেখা করবার জন্যে বেলুড় মঠে যাই। সেখানে গিয়ে শুনি তিনি বাবুরাম মহারাজের সঙ্গে বলরাম মন্দিরে গেছেন। তখন আমরা সেই বলরাম মন্দিরে যাই। মহারাজ তখন আমার বন্ধুকে বলেন, দেখি তোর হাত। তার হাত দেখে বললেন, তোর কামের দিক থেকে কিছু অন্তরায় আছে, তবে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছে হলে তা কেটে যাবে। বাবুরাম মহারাজ আমাকে খুব স্নেহ করতেন। তিনি মহারাজকে আমার হাতও দেখতে বলেন। মহারাজ কিন্তু আমার হাত দেখলেন না। এতে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি মনে করলাম, তাহলে মনে হয় আমার বন্ধুর সাধু হবার সম্ভাবনা আছে, আমার হয়তো তা নেই। এই ঘটনার কয়েকদিন পর আবার বেলুড় মঠে ঢুকছি। মঠের মাঝখানে মহারাজের সেবক আমাকে দেখে বললেন, মহারাজ বলছিলেন তুমি সাধু হবে। এটা শুনেই তখন আমার প্রাণে বল এলো। একটা সময় আমার সাধু হওয়া হলো। তবে আমার সেই বন্ধুটিকে কিন্তু সংসার জীবনে প্রবেশ করতে হলো। সে এখন উচ্চপদস্থ কর্মচারী, তবে খুব ঠাকুরের ভক্ত আর শ্রী শ্রী মায়ের শিষ্য। ব্রহ্মানন্দ মহারাজের সাথে সময় কাটানো মানেই জীবনে অপূর্ব সব শিক্ষা লাভ করা। তেমনি কিছু শিক্ষা লাভ করেছিলেন জ্যোতিষরানন্দ মহারাজ। তিনি বলছেন, আমি তখন মাদ্রাজ মঠের ম্যানেজারের কাজ করতে আমাকে খুব খাটতে হতো। ঘন্টার পর ঘন্টা ম্যানেজারের চেয়ারে আমাকে বসে থাকতে দেখে ব্রহ্মানন্দ মহারাজ একদিন বললেন, তোকে কি এখানে কেরানিগিরি করবার জন্য পাঠিয়েছি? আমাকে খুব বকলেন। সর্বানন্দ মহারাজকেও খুব বকেন। বললেন, ছেলেটাকে পড়াশুনো প্রভৃতি করবার সুযোগ না দিয়ে তাকে দিয়ে কেরানিগিরি করাচ্ছ। আবার একদিন বিশ্ব মহারাজ তখন মহারাজের সেবক। তিনি আমাকে মহারাজের জন্যে ভালো তিল তেল প্রভৃতি আনতে বলেন। আমি এই ভালো তিল তেল কোথায় পাওয়া যায় তার সব সন্ধান জানতাম এবং সবচাইতে ভালো তেল যেখানে পাওয়া যায় সেখান থেকে আনতাম। একদিন এটাকে উপলক্ষ করেই ব্রহ্মানন্দ মহারাজ বললেন,
তোকে কি আমি কোথায় ভালো তিল তেল পাওয়া যায় না যায় তার সন্ধান করবার জন্য এখানে পাঠিয়েছি? এইসব বকুনি শ্রী শ্রী মহারাজের কৃপার ও ভালোবাসার নিদর্শন মনে করে আমি প্রাণে খুব আনন্দ বোধ করতাম। আবার একদিন মহারাজ সদল বদলে দুখানা নৌকো করে দক্ষিণেশ্বর গেছেন। আমিও তার সঙ্গে গিয়েছিলাম। তিনি সেদিন অপূর্বভাবে ভাবিত ছিলেন। হঠাৎ বলে উঠলেন, দক্ষিণেশ্বরে কুকুর হয়ে থাকাও পরম সৌভাগ্য। তাহলে বন্ধুরা, আজ এখানেই থামলাম। সৎপ্রসঙ্গ পর্ব 89-তে পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজের স্মরণ মনন করতে পেরে আমি নিজেই সৌভাগ্যবান বোধ করছি। ঠাকুরমা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।